দোকানের খেয়াল রেখো, আমি আসছি কিছুক্ষণে। আরে যদি বিয়ে করবি না ঠিকই করেছিস, তাহলে পাকা কথা দিলি কেন? তুই যেটা করছিস একেবারে ভুল। আমি শুধু এটুকু জানি আমি যেটা করছি একদম ঠিক করছি। আমরা তো ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে ওরা দুজন যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা তো মেয়েটাকে ঘরে নিতে রাজি ছিলাম, যাতে আমার ছেলেকে আপন করে আবার তাকে ফিরে পাই। ও আমার বড় ছেলে ছিল স্যার, আমার প্রথম সন্তান, যার সন্তান পৃথিবীতে আসতে চেয়েছিল। প্রদীপের ঘনিষ্ঠ বন্ধু ইমরান, তাকেও পাওয়া যায়নি এখনো। দুজনে ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছিল। প্রহ্লাদবাবু, আপনার গ্রামে কি কেউ জানতে পেরেছিল যে প্রদীপ আর নাজিয়া দুজনে এখানে মুম্বাইতে থাকে? আমার মনে হয় না স্যার। হ্যাঁ, যদি আপনি এটা বলেন যে এই ঘটনার পেছনে কাশেমের হাত আছে, আমি মেনে নেব। কারণ ওর হৃদয়ে কোনো মমতা ছিল না স্যার, ছিল প্রতিশোধের জ্বালা। যদিও আরো একটা পরিবার কিন্তু আপনার ছেলে আর আপনার পরিবারকে ঘৃণা করত। বিশ্বম্বর চৌহানের পরিবার, অসীমার পরিবার। বিয়ের লগ্নে যখন আর 2 ঘন্টা বাকি, তখন আপনার ছেলে বিয়ে করতে অস্বীকার করে। এই কথাটা কি সত্যি? হয়েছে তো, এবার আপনারা খুশি তো? হ্যাঁ, আমাদের দুজনেরই সন্তান মারা গেছে, আর ওদের যে সন্তান ছিল সেও। যে রেখাও পার করেছে আর যে রাস্তায় ওরা ছিল সেটা নরকে যায়। যে রেখা তুমি পার করেছো, সে রাস্তাটার কথা বলছে, সে রাস্তায় গিয়ে মৃত্যু ছাড়া কিছু নেই। আর এর মাসুল তোমাদেরই দিতে হবে, যেইভাবেই হোক। মাসুল তো আমরা দিচ্ছি, সেটাও সুদ সমেত। যবে থেকে তোমার ছেলের কুনজর পড়েছে আমার মেয়ের ওপরে, তবে থেকে। এখানে কোনো দ্বন্দ্ব নেই স্যার। ওদের যদি আগে পেতাম আর জানতাম ওরা কোথায়, এই খুনটা আমরাই করতাম। খুন তো তোমরাই করেছো। ইমরানের লাশটা কোথায়? ওকে পাইনি। যদি পেতাম ও মরতো, আল্লাহ কসম। কাসিম বেগ আর আসলাম বেগ, কথা ঘুরিয়ে আর কোনো লাভ নেই। আমাকে শুধু এটুকু বলো যে প্রদীপ আর নাজিয়াকে কিভাবে মেরেছো, আর ইমরানের লাশ কোথায়? নাজিয়া তো 1 বছর আগেই মারা গিয়েছিল নিজের বাড়ি ছেড়ে গিয়ে। যদি ওদের দুজনের কথা বলেন, খুব দুঃখের কথা যে আমাদের হাতে ওরা দুজন মরল না। আইনের হিসেবে নাজিয়াকে মার্ডার করা হয়েছে, তাও সদ্য 6 দিন আগে। কাকে দিয়ে মারিয়েছো? যদি জানতাম না যে ওরা কোথায় আছে, তো আমরাই করতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা করিনি। হয়তো হয়তো অদৃষ্টেরই পরিহাস। আমরা অদৃষ্ট নই যে 3-3টে মার্ডার হয়ে যায় আর তাকে অদৃষ্টের বিধান বলে আমরা মেনে নেব। আমরা পুলিশের লোক, আরোপীকে ধরে তাকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। তাতে হত্যাকারী তোমরা হও বা অন্য কেউ, বাঁচতে পারবে না। বলুন।
আমি শুনেছি যে প্রদীপ গুপ্তা মার্ডার হয়ে গেছে, কিন্তু আমার ছেলে অজয়কে কেন এনেছেন স্যার? মুম্বাই পুলিশ এখানে আসছে অজয়কে জিজ্ঞেস করবে বলে। সেটা তো আমিও জিজ্ঞেস করছি স্যার, যে এই মার্ডারের সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? সেটাই তো মুম্বাই পুলিশ জানতে চায় বিশ্বম্বর বাবু। দেখুন স্যার, খুব কষ্টে আমার মেয়ে অসীমার বিয়ে দিয়েছি, এখন আমাদের পরিবারের সঙ্গে ওই গুপ্তা পরিবারের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক না থাকে ঘাবড়াবেন না, ওরা তো শুধু জিজ্ঞেস করবে। স্যার, কাশিম আর আসলাম বেগের ফোন রেকর্ড থেকে এমন কিছুই পাওয়া যাচ্ছে না যাতে বোঝা যাবে যে ওরা মুম্বাইয়ে মার্ডারের সুপারি দিয়েছিল। এই অজয় চৌহানের রেকর্ডসেও আমি সেটাই খুঁজছি, মুম্বাইয়ের কানেকশন কোথাও পাওয়া যাচ্ছে না। এই ইমরান বেগের ফোন একবারও সুইচ অন হয়নি না? হয়নি স্যার, 1 অক্টোবরের রাতে যে সুইচ অফ হয়েছিল তাই রয়েছে এখনো। এরকম নয় তো এই ট্রিপল মার্ডার কেস 4টে মার্ডারে পরিণত হচ্ছে। কিন্তু স্যার, ইমরানের ডিটেল মুম্বাইয়ের সব থানায় আছে, কিন্তু কেউই কোনো লাশ দেখেনি। যদি মার্ডার হয়ে থাকে লাশ তো থাকবে। বস। স্যার, আর জিজ্ঞেস করার মতন আছে কি স্যার? 3, হয়তো 4টে মার্ডারও হয়েছে, আর তুই বলছিস জিজ্ঞেস করার মতন কি আছে? মানে স্যার, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি শুধু এতটুকু জানি, আমাদের এত বড় অপমান ক্ষতি দুটো করার পরেও প্রদীপ গুপ্তা কোন একটা মুসলমান মেয়েকে নিয়ে পালিয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম ওই রাতে ওই ড্রামাও কেন করেছিল। আমার খুব রাগ হয়েছিল স্যার। কিন্তু তুমি তখন রাগকে সংযত করো, তারপর 1 বছর পর 1 অক্টোবর সেই প্রতিশোধটা নাও। মুম্বাইয়ে হত্যা করে দাও প্রদীপ, নাজিয়া আর তাদের আগত সন্তানকে। ইমরানের লাশ কোথায়? আমি মিথ্যে বলবো না স্যার, যেদিন প্রদীপ আমার বোনের সঙ্গে সম্পর্কটা ভেঙেছিল না, মনে হয়েছিল কোনো বন্দুক টন্দুক দিয়ে 6টা গুলি তোর মাথার খুলি উড়িয়ে দিই। কিন্তু স্যার, আমি নিজের ওপর কন্ট্রোল রাখি, বোনকে সামলাতে হবে বলে 6 মাস অনেক কষ্ট করে একটা ভালো ছেলে খুঁজে বোনের বিয়ে দিয়ে দিই, সেটেল করে দিই স্যার। তারপরে তুমি প্রদীপকে মেরে ফেলো। না স্যার, আমি প্রদীপকে মারিনি। প্রদীপকে মেরে আমার জীবন আমি কেন নষ্ট করব? কিন্তু যখন ওর মৃত্যুর খবর পেলাম তখন একটুও খারাপ লাগেনি স্যার আমার। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু লুকোচ্ছেন না তো আমাদের ছেলে ইমরানের ব্যাপারে? রহমান বাবু, এই প্রশ্নটা আমি আপনাকে করতে এসেছি। ইমরানকে আমরা কেন লুকোবো? আপনি খবর দিলেন যে ও নিখোঁজ, তখন থেকে আমরা অপেক্ষা করছি, ওকে কখন দেখতে পাবো সেই চেষ্টাই করছি। শুনুন ম্যাডাম, ওই কাশিম আর আসলাম আমাদের ছেলেকে... কি দরকার ছিল ইমরানের প্রদীপের সঙ্গে সঙ্গ দেওয়ার, ওর সাথে বন্ধুত্ব স্থাপন করার? শেষ কবে এসেছিল মুম্বাই থেকে? প্রায় 2 মাস আগে এসেছিল। তখনও কাশিম আর আসলাম ওকে হুমকি দেয়। ইমরান, ইমরান বাইরে আয়। ওরা দুজন মুম্বাইয়ে আছে না? আর কতবার আমি একই কথা বলবো যে আমি এই ব্যাপারে কিছু জানি না? কিন্তু আমরা জানি যে তুই মিথ্যে বলছিস। তোর সাহায্য ছাড়া প্রদীপ মুম্বাইতে একটা মশাও মারতে পারবে না। কারণ আমাদের যত লোক মুম্বাইয়ে আছে ওরা তো ওদের আশ্রয় দেবে না। শুধু একজন বিশ্বাসঘাতক ছাড়া, সেটা তুই। এখনো সময় আছে, বলে দে দুজন কোথায়। আরে বন্ধ করো কাসিম মিয়া, ইমরান বারবার বলেছে যে ওই দুজনের ব্যাপারেও কিছু জানে না, তাহলে কেন হয়রান করছে ওকে? কেন না? আমি জানি ও পুরো মিথ্যে কথা বলছে। দেখ ইমরান, ওই দুজনকে খুঁজে বের করব, মুখও খুলিয়ে নেব, আর ওদের মুখ থেকে শুধু একটা নাম বেরোবে, সেটা তোর। আর রহমান মিয়া 4টে লোকের ব্যবস্থা রেখো ওর অন্তিম যাত্রার জন্য, কারণ গ্রামের কেউ এগিয়ে আসবে না একে খবর দিতে। বাবা ইমরান, তুই প্রদীপ আর নাজিয়ার ব্যাপারে কিছু জানিস? না তো। ও সব জানতো, কিছু অন্তত জানতো, কিন্তু ওর মুখ অন্য কথা বলছিল, কিন্তু ওর চোখ অন্য কথা। রহমান বাবু, ইমরান কি অন্য কাউকে বলেছে যে প্রদীপ আর নাজিয়া কোথায় আছে? সেটা আমরা জানি না। ইমরানের সঙ্গে দেখা হয়েছিল? আমার সঙ্গে? আমি তো শুধু ওকে দেখেছিলাম। কবে দেখেছিলে ওকে? বলে তো ছিলাম আপনাকে ম্যাডাম, ও নাজিয়ার বাড়িতে এসেছিল এই প্রায় 1 মাস আগে। 4 মাস আগে? হ্যাঁ ম্যাডাম, এবার ঠিকঠাক তারিখ তো আমার মনে নেই, কিন্তু ওই রকমই কাছাকাছি হবে। স্যার, ইমরান যখন এখানে এসেছিল 2 মাস আগে অগস্টে, তখনও নালাসোপাড়ায় প্রদীপ আর নাজিয়ার ভালো টাচে ছিল। মানে এই কথাটা অস্বীকার করা যায় না, ইমরান সবকিছু জানতো। ওই ওকে পালাতে সাহায্য করে আর মুম্বাই সেটেল হওয়ার জন্যও। আচ্ছা, এমনও তো হতে পারে যে কাসিম আর আসলাম কাউকে ইমরানের পেছনে লাগিয়ে দিয়েছিল এটা জানার জন্য যে প্রদীপ আর নাজিয়া কোথায় থাকে, তারপর 3জনকেই মানে 4জনকেই মার্ডার করে। স্যার,
যদি এইভাবে সুপারি দিয়ে থাকে বা আসলাম আর কাশিম দুজনেই মুম্বাই গিয়ে থাকে তাহলে ওদের ফোন রেকর্ডে অবশ্যই কিছু রিফ্লেক্ট করতো, কিন্তু সেরকম তো কিছুই নেই রেকর্ডে। এমনও তো হতে পারে যে প্রদীপের বাড়ির লোক আঁচ পেয়ে গিয়েছিল। দেখুন দাদা, নায়দ ভাই, পুলিশকে যা বলার আমরা বলে দিয়েছি। নাজিয়া আর প্রদীপের খুন আমরা করিনি। আর যদি পুলিশের কাছে কোনো প্রমাণ থাকে নিয়ে আসুন, ফাঁসিতে ঝুলিয়ে দিন। ব্যাপারটা এরকম নয় তো যে পুলিশ প্রমাণ এই জন্য পাচ্ছে না যে প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। দেখো দেখো 1 বছর আগে ওরা যখন পালিয়েছিল সেটা ছিল ওদের দোষ, কিন্তু দুজন বিয়ে করেছে, সংসার করেছে, দুজনই জোয়ান ছিল, এই পৃথিবীতে আর একটা বাচ্চাকে নিয়ে আসছিল, ওদেরকে এইভাবে মেরে ফেলা হলো। এটা শুধু আইনের চোখেই দোষ নয়, উপরওয়ালার চোখেও পাপ। আমি আবার তোমাদের দুজনকে বোঝাচ্ছি, যদি এই কাজটা তোমরা দুজন করে থাকো নিজেদের পুলিশের কাছে ধরা দাও। আমরা কোনো কাজে লুকিয়ে করি না। আমরা যদি করে থাকতাম তো ছাতি ঠুকে বলতাম হ্যাঁ আমরা করেছি, কিন্তু যখন আমরা করিনি তো এই অপরাধের বোঝা কেন মাথায় নেব? নাজিয়া আমাদের মেয়ে ছিল, ওর একটা ভুলের জন্য ও মারা গেছে এটা ভেবে নেওয়া আর বাস্তবে ওকে মৃত অবস্থায় দেখা, হ্যাঁ, এই দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ। ওকে মেরে ফেলা হলো, ওর গর্ভে আমাদের নাতি বা নাতনি ছিল। এই কথাটা আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। যদি আমরা জানতাম যে ওরা বিয়ে করে নিয়েছে, সংসার করছে, আমাদের নাতি কিংবা নাতনি আসার ছিল, ওদের ক্ষমা করে দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারতাম। পঞ্চায়েত অথবা পরিজনদের সাথে বোঝাপড়া করাতে পারতাম। যদি জানতাম তাহলে তো মা, যদি জানতাম তবে তো। ইমরানকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম স্যার, ও আমাদের কখনো কিচ্ছুই বলেনি। ও যখনই গ্রামে ফিরে আসতো তখন অর্জুন ওর বাড়িতে যেত জিজ্ঞাসা করতে, কিন্তু কখনো ও কিচ্ছু বলেনি। তোমার কখনো সন্দেহ হয়নি যে ইমরান তোমাকে মিথ্যে বলছে বা কিছু লোকাচ্ছে? সন্দেহ তো হতোই স্যার, কিন্তু কি করব, বুঝতে পেরেছিলাম যে ও সব কিছু জানতো। খুব খারাপ লেগেছিল। জানি না ও মুখ কেন বন্ধ রেখেছিল। কাসিম আর আসলাম নিজেদের কথায় অনড়। সত্যি বলতে আমরাও মানি না যে ওরাই এটা করিয়েছে, কিন্তু কাশিম আর আসলাম দুজনেই বলেছে যদি ওরা অ্যাড্রেসটা জানতে পারতো তাহলে ওরা অবশ্যই ওদের মারতো, আর ইমরানকেও। এটা তো নয় যে ইমরানকে ওরা ফলো করিয়েছিল। যদি এইরকম কিছু হয়ে থাকে তাহলে এর সত্যতার ব্যাপারে কাসিম আর আসলামই আপনাকে বলতে পারে। হয়তো ইমরান আপনাদের বলতে পারতো, কিন্তু ওকে অনেকদিন ধরে দেখছি না, জানি না ও কোথায় আছে। প্রদীপ আর নাজিয়া কি অবস্থায় গ্রাম থেকে পালিয়েছিল আর কিভাবে মুম্বাইতে ছিল তা পুলিশের কাছে ভীষণই স্পষ্ট ছিল, কিন্তু তাদের এই গুপ্ত বেনামি জীবনের ঠিকানা কে পেল, কিভাবে পেল, আর খুন কিভাবে হলো, এটা একটা বড় প্রশ্ন ছিল পুলিশের সামনে। সেই সঙ্গে ইমরান বেগও যেন হাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু বেনিয়া গ্রামে আরো একজন ব্যক্তি ছিল যাকে বহুদিন যাবৎ কেউই দেখেনি। ম্যাডাম, কাসিম আর আসলামের পেছনে খুব ধাওয়া করেছি, ওদের হিস্ট্রি খুঁজে বার করেছি। কোনো কাজের ইনফরমেশন আছে? একটা ছেলে আছে নাসিম, কাসিমের খুড়তুতো ভাইয়ের ছেলে, এইখানেই থাকে, যে প্রদীপ আর নাজিয়াকে প্রথম খেতে দেখেছিল আর গন্ডগোল পাকিয়েছিল। এই নাসিম কোথায় থাকে? এখন তো গায়েব আছে, কোথায় আছে জানতে পারিনি ম্যাডাম, কিন্তু এটা ঠিক যে তাকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। আপনি বলেছিলেন না ম্যাডাম যে কাসিম আর আসলাম কাউকে ইমরানের পেছনে লাগিয়েছে, হয়তো সেই নাসিম। নাসিম বেগ। স্যার, এই যে দুটো ধর্ম আছে এদের মাঝের কেসটা খুব প্যাঁচালো হয়ে থাকে। 1 বছর আগে টেনশন যেটা একটু কম হয়েছিল ফের বেড়ে গেল। খুব সেন্সিটিভ মামলা স্যার। মাল্টিপল মার্ডার কেস, এটা সব থেকে জঘন্যতম অপরাধ। এখন মামলা সেন্সিটিভ হোক বা যাই হোক, ইনভেস্টিগেশন না থামবে আর না ধীরে হবে। প্রত্যেকটা কাজে নিজস্ব কায়দা কানুন আছে, আর এই দেশের সব থেকে বড় আইন হলো সংবিধান। আর সংবিধান প্রত্যেক সাবালক নাগরিককে নিজের জীবন নিজের মতো করে বাঁচার অধিকার দিয়ে থাকে।
কিন্তু কারোর প্রাণ নেবার অধিকার কাউকে না। স্যার, এই নাসিম বেগকে ধরার আমাদের একটাই উপায় আছে, জানি না কাজে আসবে কিনা। সেটা কি? এটা নাসিম বেগের নাম্বার। এখন তো ও দিল্লিতে আছে। ও সত্যিই দিল্লিতে আছে? এই নাম্বারটা নকল না তো? দেখুন, এই নাম্বারটা এখন বন্ধ আছে, কিন্তু এই নাম্বার আমি ওর মা বাবার কাছ থেকে নিয়েছি। ওরা আমাকে মিথ্যে বলবে না। গত 6 মাস ধরে ও দিল্লিতে চাকরি করছে। দেখুন, আপনি কিন্তু গ্রামের প্রধান, গ্রামের সবাই আপনাকে চেনে, তো আপনার মনে হয় না যে এই দুটো মার্ডারের পেছনে কাসিমের হাত আছে? দেখুন, পঞ্চায়েতে খুব জোর দিয়ে ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও সম্পূর্ণ ব্যাপারটাই অস্বীকার করছে। হ্যাঁ, ওর মধ্যে রাগ আছে, এখনো আছে। মেয়ে যা করেছে তো করেছে, কিন্তু ও খুব জোর দিয়েই বলছে যে ও এটা করেনি, আর ওর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। আপনি নাসিমের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, আমি সমস্ত কিছু আপনাকে বলে দিয়েছি, কিন্তু এর পরে আপনারা ওকে কোথায় খুঁজবেন, কোথায় পাবেন, কি জিজ্ঞেস করবেন, ও কি জবাব দেবে, সেটা আপনারা জানেন। স্যার, নাসিমের নাম্বার 1 মাস ধরে বন্ধ আছে। কোনো ব্যাপার না, নাম্বার তো আছে আমাদের হাতে। এই ডিটেলস বার করো। এই নাসিম বেগের নাম্বারে অনেকগুলো কল ছিল যার সঙ্গে ওর কথা হচ্ছিল 1 মাস আগে পর্যন্ত। স্যার, সবগুলো স্ক্যান করব, একটু সময় লাগবে, কিন্তু পাওয়া তো যাবেই, নিশ্চয়ই পাওয়া যাবে। সেলাম স্যার, একটা এস্টেট এজেন্টের কাছে কাজ করে ও, ঘর বাড়ি দেখায় ও পার্টিদের। এই তো একটু আগে বাড়ি থেকে বেরোলো অফিসের জন্য। এস্টেট এজেন্টের অফিসে নিয়ে চল। হ্যাঁ, নাসিম বেগ। আমি নাসিম। আরে ভাই, তুই ফোন নাম্বারটা খুব পাল্টে ফেলিস। কারা তোমরা? তোর জম। স্যার, আপনারা ভুল বুঝছেন, এই নাম্বারটা আমাকে আমার সেট দিয়েছে, তাহলে আমি দুটো বিল কেন দিতে যাব? ব্যাপারটা দুটো ফোন বিলের নয়, 3টে মার্ডারের, হয়তো 4, যার দায় তোর উপর পড়েছে। কিছু বুঝতে পারছি না স্যার। শিয়াল দেখতে খেতে গিয়েছিলি না তুই? আর শিয়াল সেজে চুপচাপ নালা সুপারে আসলি, প্রদীপ, নাজিয়া আর তাদের আগত বাচ্চাকে গিলে ফেললি। একটা কথা বলতো, ইমরানকে কোথায় পুঁতেছিস? স্যার, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার লোকেরা আমাকে জোর করে দিল্লি থেকে তুলে নিয়ে এলো, আর দিল্লিতে আমি স্যারকে পরিষ্কার বলে দিয়েছি যে গত 6 মাস ধরে আমি এখানেই, আর আমি গ্রামেও যাইনি। আর আর আমি তো জানতাম না প্রদীপ আর নাজিয়ার খুন হয়েছে। এখন তোর সঙ্গে এখানে যা কিছু ঘটবে না, সেটাও কেউ জানতে পারবে না, শুধু তোর ভাঙা হাড়গুলো ছাড়া, যারা আজীবন মনে রাখবে। দেখুন স্যার, যদি আপনি ভেবেই নিয়েছেন আমিই খুন করেছি, তাহলে আপনি আমার একটা কথাও শুনবেন না। তাহলে কেন সময় নষ্ট করছেন? আপনারা আমাকে ধরে ফেলেছেন তো তো এই মারপিট সাইডে রাখুন, আর সোজা চালান করুন 3টে খুনের অভিযোগে। আর ওই ইমরানকেও জুড়ে দিন এতে। কাসিম বেগ হলো আমার দূরের আত্মীয়, ওনার ক্ষেত দেখতাম আমি, আর আমার কপাল খারাপ ছিল আমি ওদের দুজনকে দেখে ফেলি। আত্মীয় বলে দিই। তখন সবার মতন আমারও মাথাটা গরম ছিল স্যার। তারপর 2 মাস পরে যখন ওরা পালিয়ে যায়, তখন আমি ভাবলাম আমারই ভালো হয়েছে, আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আর আমার না কাসিম চাচার সঙ্গে খুব ভালোবাসা আছে, না নাজিয়া প্রদীপের প্রতি কোনো ঘৃণা। আমার শুধু রোজগার নিয়ে চিন্তা স্যার। তুই একদম ঠিকঠাক করে এটা বল, ইমরানকে কতদিন ফলো করেছিস তুই? মার্ডারের সময় কটা লোক ছিল? ইমরানের কবর কোথায় দিয়েছিস? কাসিম আর আসলাম তোকে এই কাজের জন্য কত টাকা দিয়েছে? তুই নিজের টিমকে কত টাকা দিয়েছিস? আরে স্যার, আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও লিখে দিন, আমি পরপর বলে যাচ্ছি সব আপনাকে। বেশি হিরোস না, তুই ছাগল নো, শিয়াল। তুই শিয়াল, যে ছাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। এই শিয়ালই তো যত নষ্টের গোড়া স্যার। আমি তো শিয়াল দেখিও নি, ওই ইমরানের বাচ্চা দেখেছে। শিয়াল ইমরান দেখেছে? তার মানে কি? মানে ওটাই স্যার, ইমরান শিয়াল দেখেছিল। আমরা তুই এখানে কি হয়েছে ভাই? ভাই, কাশিম চাচার খেতে শিয়াল ঢুকে গেছে। তুই কি করে জানলি? আরে আমি নিজের চোখে দেখেছি যখন ওখান থেকে বেরোচ্ছিলাম। কি বলছিস ভাই? আরে তাড়াতাড়ি করো, নয়তো ফসলের 12টা বাজিয়ে দেবে। শিয়াল তো দেখতে পেলাম না,
কিন্তু হ্যাঁ, নাজিয়া প্রদীপকে দেখতে পাই। ওই দিনের জন্যই আপনি আমাকে খুনি ভাবছেন আজকে। সরোজ, শানবাগ, যে শিয়ালটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি সেটা ইমরানই নয় তো? ছোট্টবেলা থেকে বন্ধুত্ব ছিল প্রদীপ আর ইমরানের। হতে পারে কাসিম আর আসলাম এই ইমরানকে ভুলিয়ে ভালিয়ে সুপারি দিয়েছে এই জুড়িকে শেষ করার জন্য। স্যার, ইমরানের প্যারেন্টস সোজা জানিয়ে দিচ্ছে যে কাসিম আর আসলাম ইমরানকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। ও কেন সুপারি নিবে এদের দুজনের? সরোজ, হতে পারে ওরা নিজেদের মধ্যেই চক্রান্ত করেছে আর আমাদের মিথ্যে বলছে, আর এরা সবাই মিলে আমাদেরকে মিথ্যে কথাটার মধ্যে ঘোরপাক খাওয়াচ্ছে। তোমাদের দুজনের কথা ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু একটা কথায় আমার সন্দেহ হচ্ছে স্যার। নাসিম বলল ইমরান শিয়াল দেখেছে আর ওকে খেতে পাঠিয়েছিল। আরও এটাও বলেছে না ওই দিন, না ওই দিনের পরে কোনো দিন কোনো আসল শিয়াল ধরা পড়েছে জমিতে। কিন্তু প্রদীপ আর নাজিয়া দুজনেই ধরা পড়েছিল, আর এরপরেই এত বড় কাণ্ডটা হয়েছিল। মানে ইমরান মিথ্যে কথা বলেছিল যাতে প্রদীপ আর নাজিয়া ধরা পড়ে যায়। আমার মনে হচ্ছে না ইমরানের খুন হয়েছে, ও কোথাও লুকিয়ে রয়েছে শিয়ালের মতো। এমনও তো হতে পারে যে কাসিম আর আসলামের হুমকির ভয়ে ওই ওদের দুজনকে খুন করেছে। আর ইমরানের বাবা মাও ইমরানের মতো অ্যাক্টিং এ মাহির হতে পারে স্যার। ভোলা ভালা আর সৎ হওয়া নাটক করে যাচ্ছে। হয়তো ওরা জানে এখন ইমরান কোথায় আছে, আর হয়তো ইমরানই এই পুরো কাণ্ডটার মাস্টার মাইন্ড। আমি শুধু এটুকু জানি আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি। হ্যালো, স্যার, রহমানের সেলফোনে রোজ এখান থেকে কল আসে সুকানপুরের একটা ল্যান্ডলাইন থেকে। সুকানপুর? বেনিয়া থেকে সুকানপুর 105 কিলোমিটার দূরত্বে। স্যার, এই সুকানপুর থেকে কলস 5 অক্টোবর থেকে আসা শুরু হয়েছে। আমার তো মনে হচ্ছে ইমরানই এই ফোনটা করে, হয়তো সুকানপুরে লুকিয়ে বসে আছে। পিন্টু মিয়া, এই ছেলেটা নাম ইমরান বেগ, তোমার এলাকায় লুকিয়ে আছে। ইলাকাত ভাই আপনি ঘাবড়াবেন না, যদি ও এখানে লুকিয়ে থাকে তাহলে ওকে অবশ্যই বার করব। কাসিম ভাই, কাসিম ভাই, নাসিমের ফোনে এসেছিল, ওকে পুলিশ নিয়ে গেছে। ওরা জানতে পেরেছে যে ইমরান সুকানপুর গ্রামে লুকিয়ে আছে। ইমরান বেগ, কি ভেবেছিলি তুই? তোর উপর সন্দেহটা কখনোই থাকবে না। বুঝলাম না স্যার। চল, ক্ষেতের মধ্যে এবার শিয়াল খুঁজি, নিজে থেকেই এবার সব বুঝতে পারবি। চল। সাহেব, সরল খুব ভয় পেয়েছিল। ওর ভয় ছিল যে প্রদীপ আর নাজিয়ার সাথে যা হয়েছে সেটা ওর সাথেও হবে, আর এই জন্যই ও লুকিয়েছিল। এত হুমকি পেয়েছিল যে ওর মনে হয়েছিল যে কাসিম আর আসলাম ওর গলা কেটে ফেলবে। তো কাসিম আর আসলামের ভয়ে চুপ করে বসেছিলেন। মুম্বাই থেকে যখন পুলিশ এলো আমরা সবাই কত জিজ্ঞাসা করলাম, আপনারা মুখ কি খুললেন না? ছেলের সাথে রোজ রাতে কথা বলতেন, এবার ওই নিজের মুখ খুলবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হলো যেমন নাজিয়া আর প্রদীপকে ওরা মেরে ফেললো না, আমাকেও মেরে দেবে, পরের নাম্বার আমারই। মানে তুই ভয় পেয়েছিলি? হ্যাঁ। তো তুই কখন জানতে পারলি যে তোর ঘনিষ্ঠ বন্ধু প্রদীপ আর তার স্ত্রী আরতি মানে নাজিয়া তাদেরকে মেরে ফেলা হয়েছে? 1 অক্টোবরের রাতে আমাকে নাজিয়া খাবার খেতে ডেকেছিল। আমি পৌঁছাতে দেখি দুজনেই মরে পড়ে আছে। ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছি। তো তুই নালা সুপারা থেকে পালিয়ে সুকানপুর গেলি,
আর তোর বাবা মাকে বললি যে এই ঘটনা ঘটেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরকম নয় তো যে তুই বাড়ির লোকেদের রোজ ফোন করে এটা খবর নিতিস যে পুলিশ কত দূর পৌঁছেছে, কাসিমার আসলাম ধরা পড়েছে নাকি? না স্যার, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি চাইছিলাম না আমার বাড়ির লোকেরা টেনশন করুক। আর রোজ আমি ফোন এই জন্যই করতাম যে যাতে উনি এটা না মনে করেন আমি ভুল করেছি। কাশিমের ক্ষেতে কোনো শিয়াল ছিল না। প্রদীপ আর নাজিয়ার জীবনে একটাই ধূর্ত শিয়াল ছিল, যেটা ছিলি তুই। তুই জেনে বুঝে ওদেরকে ধরিয়ে দিয়েছিলি। ঠিক বলছি না আমি? বল শিয়াল, বল। ভাল লাগে না আর এত সময় কেউ লাগায়। আরে তোমরা ছেলেরাই পারো, যখন তখন চলে আসো। আরে আমাকে তো পুরো গল্প তৈরি করতে হয় না, আমাদের তো এরকম হয় না। না যাই বাহানা দিই না কেন, তার আগের আর পরের গল্পটাও আমাদের রেডি রাখতে হয়। আচ্ছা, তো এত দূর থেকে লেকচার দিচ্ছ কেন? কাছে এসেও তো বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, কাজ থেকে কি কি হয় সব জানা আছে আমার, বদমাস। আচ্ছা ছাড়ো। আরে কোথায় যাচ্ছ এখন? হ্যাঁ? কেন ওদের ধরিয়ে দিয়েছিলি ইমরান? 1 অক্টোবর রাতে তুই ওদের বাড়িতে খাবার খেতে গিয়েছিলি, তো ভেতর থেকে দরজা তোকে কে খুলে দিয়েছিল? শিয়াল? আর যাবার সময় দরজা বন্ধ কে করেছিল? শিয়ালে? ইমরান বেগ যে স্বীকারোক্তি দিয়েছিল সেই বিষয়ে কেউ কিচ্ছু জানতো না, না বেনিয়া গ্রামে, না প্রদীপের বাড়িতে, আর না নাজিয়ার বাড়িতে। যতটা চাঞ্চল্য ছড়িয়েছিল তা শুধুমাত্র ইমরানের মন আর মাথা থেকে বেরিয়েছিল। আর ইমরানের সামনেও বিষয়টা হঠাৎ করে প্রকাশিত হয়। তো এক কাজ কর না ভাই, তুই মুরাদাবাদ থেকে আমার জন্য একটা ভালো স্মার্টফোন নিয়ে আয়। ততক্ষণ তোর এই ফোনটা কিন্তু আমার। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমার কাছে যে ওই আর একটা ফোন আছে না, ওটা আমি ব্যবহার করে নেবো। ততক্ষণ তুই এটা ব্যবহার করে নে, তারপরে তোর নতুন ফোন আসলে এটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ একদম ঠিক আছে। আমি শুধু এটুকু জানি আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি। কি করে ঠিক হয়? আরে না না, তুই আমাকে বল ঠিক হয় কি করে? একটা মেয়ের স্বপ্নের উপরে তুই জল ঢেলে দিচ্ছিস, নিজের বাবার সম্মান নিয়ে খেলা করছিস, পয়সা বরবাদ করছিস, তারপরেও বলছিস এটা ঠিক। আরে যদি বিয়ে করবি না ঠিকই করেছিস, তাহলে পাকা কথা দিলি কেন? আরে বল না, তুই এখন কি ভাবছিস, কি করতে চাইছিস? প্রদীপ আমার ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু নিজের থেকেও আমাকে কখনো বলেনি যে ও এত সব নাটকও এই জন্যই করছিল যে কারণ ওর নাজিয়ার সাথে চক্কর ছিল। আমি এই কথাটা নিজের থেকে জানতে পারি। যে ফোনটা আমি প্রদীপকে দিয়েছিলাম, ওতে আমি রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করে রেখেছিলাম। ওটা থেকে প্রদীপ আর নাজিয়ার সব কথা শুনতে পাই। প্রদীপ পাগল হলে নাকি? কি বলছো এসব? আমাদের জীবনটাকে খেলনা নাকি? আরে না না নাজিয়া, এমন কিচ্ছু নয় যেমন তুমি ভাবছো। আরে বিশ্বাস রাখো আমার উপর। ভরসা করবো তোমায়? কাল তোমার বিয়ে প্রদীপ, পুরো গ্রাম জানে আর তারা যাওয়ার জন্য তৈরি। আজ তোমার বাড়ির সামনে দিয়ে এলাম, বিয়ের জাঁকজমক দেখে কান্না এসে গেছিল আমার। প্রদীপ তুমি আমার সাথে কিন্তু বড় গেম খেলছো, ধোকা দিচ্ছ আমায়। তুমি শুধু দেখো কাল আমি কি করি। কাল আমি যা করব না, যে বিয়েটা হবেই না। আর তুমি জানো কেন? কারণ আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তোমার আর আমার। এটা কোনো ফিল্ম নয় প্রদীপ, এটা আমাদের জীবন, আসল জীবন। শোনো, একটা কথা মনে রেখো, আর ওই অসীমাকে বিয়ে করতে গেলে কিন্তু আমি আমার জীবন শেষ করে দেবো। এই বাজে কথা একদম বলো না তো। বিয়ের ডেটটা হলো কাল, কিন্তু এই বিয়েটা কোনোভাবেই হবে না। এই কথাটা মাথায় রেখো না জিয়া। আমার প্ল্যান পুরো পাক্কা, বিয়ে তো আমার তোমার সাথেই হবে, কারণ ভালো আমি তোমায় বাসি। আমি ওই রাতে প্রদীপকে জিজ্ঞাসা করেই গেলাম। যখন প্রদীপ ওই হঠাৎ করে গাড়ি চেয়ে বসলো, আমি জানতাম যে ব্যাপারটা আসলে অন্য কিছু, কিন্তু ও আমাকে কোনোদিনও বলেনি। ওরা দুজনে যা ভাবছিল কোনোদিনও সফল হতো না, আমাদের গ্রামে আজ পর্যন্ত হয়নি। আমি জানতাম
যেদিন এই কথাগুলো সবাই জানতে পারবে না, রক্তের বন্যা বয়ে যাবে। এই জন্যেই এই দুজনের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিলাম আমি। ওই কারণেই আর শিয়ালের গল্প বানাই আর নাসিমকে খেতে পাঠিয়েছিলাম। কিন্তু তাও ওদের বিয়ে তো হয়। হ্যাঁ হয়েছিল, কিন্তু ওর বিয়েতে আর পালিয়ে যাওয়াতে আমার কোনো হাত, তাও দোষী আমি হয়েছি। পুরো সমাজের আঙুল উঠলো আমার দিকে, মেরে ফেলার হুমকি পেলাম আমি। ইমরান, নাজিয়াকে নিয়ে কোথায় পালিয়েছে ওই হারামজাদা প্রদীপ? দেখ বলে দে, নাহলে তোকেও কেটে দেওয়া হবে বলে দিলাম। প্রদীপ যেটা করলো সেটা করলোই, কিন্তু সব হয়ে যাওয়ার পরেও আমার কাছে কেন এলো? আমার জীবন তো আলাদাই চলছিল না। আমি যাইনি ওর কাছে, ওর সামনে থেকে আমার কাছে এসেছিল। আরে প্রদীপ, তুই এখানে মুম্বাইতে? গ্রামে কাউকে বলবি না তো ইমরান? কিছু না করেই এত বদনাম হয়ে গেল। নাজিয়ার বাবার ফোন এসেছিল আমার কাছে। সমাজের লোকেরা আমাকেই দোষী বলছে। ওরা এটা মনে করছে তোমাদের পালিয়ে যাওয়ার পিছনে আমার হাত আছে। আমাকে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে। এর পরেও তুই আমাকে সন্দেহ করিস? ভাই ইমরান, আমার সঙ্গে একবার দেখা করতে পারবি? সাহায্য করার কেউ নেই রে। গত 3 মাস ধরে মুম্বাইয়ে লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে বেঁচে আছি। অনেক সাহস করে আজ তোকে ফোন করছি ভাই। সালাম আলাইকুম দাদা। আমিও একটা নতুন কাজ পেয়েছি, এই তো পাশেই একটা ফ্যাক্টরিতে। আর নাজিয়াও নিজের নতুন নাম রেখেছে, আরতি। আর দাদা, আমরা বিয়ে করেছি। ঠিক আছে, ওরা পালিয়ে বিয়ে করে নিল, ঠিক আছে। নাজিয়া আরতি হয়ে গেল, কিন্তু কেন ওরা আমার কাটা গায়ে নুনের চিটে দিচ্ছিল? সালাম আলাইকুম দাদা। সালাম আলাইকুম দাদা। প্রদীপ আর নাজিয়া আমার আরো কাছে চলে আসছিল সাহায্যের আশা করে, কারণ আমি প্রদীপের ছোটবেলাকার বন্ধু, নাজিয়ার দূরের আত্মীয়। ওদিকে নাজিয়ার বাড়ির লোক আমাকে ফোনে হুমকি দিচ্ছিল। আমি তো ধোবার কুকুর হয়ে গেছি না স্যার? একটা খুশির খবর আছে ইমরান, যেটা আমি আর নাজিয়া তোকে দিতে চাই। কি? দাদা, তুমি মামা হতে চলেছো। আরে আমি বাবা হতে চলেছি রে। হাঁ করে কি বসে আছিস? আরে শুভেচ্ছা টুভেচ্ছা কি কিছু দিবি না নাকি? শুভেচ্ছা, শুভেচ্ছা রইল। নাজিয়া, তোমাকেও ধন্যবাদ দাদা। আমি আর প্রদীপ ভাবছিলাম যে একবার বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারের সকলকে জানিয়ে দেব, সব কিছু মেটানোর চেষ্টা করব। হয়তো বাচ্চাটার মুখ দেখে ওনাদের রাগটা কমে যায়। ভাই ইমরান, আমাদের পরিবারের সঙ্গে সব ঠিকঠাক আমরা দুজন একা করতে পারবো না। সেই জন্য নাজিয়াকে আমার আর আমার বাচ্চাকে তোর খুব দরকার রে ভাই। ইমরান, না, মানে সেরকম আমি কি করতে পারি বল? আজ পর্যন্ত গ্রামে কোনোদিন কোনো হিন্দু মুসলিমের বিয়ে হয়েছে? কিন্তু আরে সব কিছুরই তো একটা শুরু থাকে না? আর এখন তো সবকিছু কত বদলে গেছে দাদা। আর তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই, আর কেউ যদি কিছু করতে পারে সেটা তুমি। দাদা, তুমি মামা হতে চলেছো। দাদা, তুমি মামা হতে চলেছো। দাদা, তুমি মামা হতে চলেছো। তুমি মামা হতে চলেছো। প্রদীপ আর আমার বন্ধু ছিল না, আর ও আমার পিঠে ছুরি মেরে মনটা পুরো ভেঙে দিল। বদমাস কোথাকারের। আজকালকার ছেলেরা না লজ্জা পাবে, চুপ করে থাকবে, তো কি হবে পরের প্রজন্মের? এই ইমরান, বল না নাম। আমাদের গ্রামেরই। গ্রামে? কিন্তু গ্রামে সব মেয়েদের আমি চিনি। এই আমাদের শাহনাজ আছে, রুবিনা আছে, নাজিয়া আছে। ইমরান, ইমরান বল না নাম। আর বিরক্ত করিস না তো। জানাবো তো, একবার তো ওর সাথে কথা বলতে দাও, ওর মনের কথাটা তো জানি।
তারপর তোমাকে জানাবো। কিন্তু আমাকে এবার তো আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে। কিন্তু ইমরান, ইমরান শোন না। তো এটা ছিল আসল কারণ? স্যার শুধু এই কারণটা ছিল না, তাহলে আরো কি কারণ ছিল? একটা কারণ তো ছিলই স্যার। আমার বন্ধু আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছিল। নাজিয়া আমাকে ভাইজান ভাইজান বলে ডাকতো, আর ওদের হবু বাচ্চা ডাকবে মামুজান। সহ্যের বাইরে চলে যাচ্ছিল। আরেকটা কারণ কি ছিল? ও চাইতো যে ভাব করিয়ে দিই আমি ওর বাড়ির লোকেদের সাথে। এবার স্যার আপনি ভাবুন, যদি যোগাযোগ হয়েই যেত না, সবার নজরে তো আমিই থাকতাম না, সব আমাকেই বলতো এটা ভুল করেছিস, সব জেনে বুঝেই তুই সাহায্য করেছিস, ভুল এগুলো। আর যদি কিছু হয়ে যেত, কাসিম চাচা এসে রাগগুলো আমার উপরেই ঢালতো, আর আমার জীবনটা তো তলোয়ারের গোড়ায় এসে ঠেকতো একদম। প্রদীপ, তোর নাজিয়ার সঙ্গে একটা চক্কর চলছে, কিন্তু তাও ওকে বিয়ে করবার জন্য তুই মানা করিসনি। আর এসব ব্যাপারগুলো তুই আমাকে জানাসিনি। আরে কবেকার কোন ঘটনা, ছাড় না ওইসব। এখন এখন নাজিয়ার সাথে আমার লাইফ পুরো সেট। আর তুই জানিস কি, অসীমারও বিয়ে হয়ে গেছে ভালোভাবে। সবাই ভালো আছে ভাই। না, সবাই ভালো নেই। মানে মানে তোর ভালোবাসা, তোর খুশি, অন্য একজনের ভালোবাসা শুধু কবরের উপরে দাঁড়িয়ে আছে। কার কবরে দাঁড়িয়ে আছে রে? আমার। দাদা, মাংস তৈরি, খাবার দিয়ে দেবো? প্রদীপ জানতো যে তুই নাজিয়াকে ভালোবাসিস? নাজিয়া জানতো কি? তোর মা জানতো কি যে তুই নাজিয়াকে বিয়ে করতে চাস? তোর গ্রামে বন্ধু আত্মীয় কেউ জানতো কি যে তুই নাজিয়াকে ভালোবাসিস আর ওকে বিয়ে করতে চাস? পুরো বুদ্ধু, ফালতু ছেলে তুই। আপনি বুঝবেন না স্যার। আপনি যদি আমার তোর জায়গায় কারো থাকা উচিতও নয়। কি পেলি তুই 3-3টে মার্ডার করে? না নাজিয়াকে পেলি, না সেই জীবনটা যেটা কাসিম আর আসলামের হাত থেকে বাঁচিয়ে তুই আরামে কাটাতে পারতিস। সারা জীবন জেলে পচেই মর। বাবা, ওই প্রদীপের খুনি ধরা পড়ে গেছে। কে? ওর খুব ভালো বন্ধু ইমরান করেছে, যে ওই দিন রাতে ওখানে ছিল আমরা যখন গেছিলাম ওখানে। ওই নাজিয়া বেগ, এটা সেই মেয়েটা না যার জন্য প্রদীপ আমাদের অসীমার সাথে বিয়ে ভেঙে দিয়েছিল? হ্যাঁ বাবা, এটা সেই মেয়েটাই। কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না।
ফতেমা, আমাদের মেয়ের হত্যা ইমরান করেছে। কিন্তু কেন? শয়তানটা না নিজের হলো না নিজের বন্ধুর। কিন্তু মারলো কেন আমার মেয়েকে? ইমরান ওকে বিয়ে করতে চেয়েছিল, যার জন্য ও এত বড় কাণ্ডটা করলো। আমি রেগেছিলাম, কিন্তু আমি যদি জানতাম যে নাজিয়া গর্ভবতী, তো আমি ওকে মাফ করে দিতাম। এখন দেরি হয়ে যায়নি ক্ষমা করার জন্য? ইমরান সুকানপুর থেকে ফোন করে তার মা বাবাকে তার অপরাধের কথা জানিয়ে দিয়েছিল, কিন্তু ছেলের প্রতি ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গিয়ে তারা চুপচাপ বসেছিল। প্রদীপের পরিবার এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে প্রদীপের সবচেয়ে কাছের বন্ধু, যার সঙ্গে প্রদীপ সব কথা সব বিষয় বলতো, সেই তার স্ত্রী এবং তার হবু সন্তানকে খুন করেছে। ইমরানকে আইপিসি 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য আর আইপিসি 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই কেসের অপরাধী মাত্রাতিরিক্ত প্রত্যাশা ছিল, তার ভালোবাসা সম্পূর্ণভাবে একতরফা ছিল, আর তার ভয় একেবারেই ভিত্তিহীন ছিল। নাজিয়াকে খুন করে ইমরান কি আনন্দ পেল? শুধু কি এটাই যে সে আর অন্য কারো হতে পারবে না? নিজের প্রাণের বন্ধুকে খুন করে ইমরান কি পেল, যাকে সে বিশ্বাসঘাতক ভেবে নিয়েছিল, যেটা কিনা সম্পূর্ণ ভিত্তিহীন? আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে।